চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া। 7 বছর পর হিথ্রো বিমানবন্দরে দেখা হবে তারেক রহমানের সঙ্গে। সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। এবার গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। দুর্নীতির মামলায় তলব করতে যাচ্ছে দুদক। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনমত জানতে লিফলেট বিতরণ শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্ররা। পতিত স্বৈরাচারকে দেশে ফিরে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায়। ফরিদপুরে বললেন সার্জিস। পিলখানা হত্যাকাণ্ড সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র বলছে তদন্ত কমিশন। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক প্রধানমন্ত্রীকেও। তারা আমাদের বাবাদের বিচারের দলিলগুলো সরিয়ে ফেলেছে। আমার হাজবেন্ডের ডেড বডিটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয় নাই। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এত আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন তিনি। সরাসরি নেওয়া হবে যুক্তরাজ্যের মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল লন্ডন ক্লিনিকে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান। প্রায় 2 বছর কারাবন্দী থেকে 25 মার্চ 2020 সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2021-এর 10 মার্চ থেকে করোনা সহ নানা অসুস্থতায় দফায় দফায় হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাইলেও বিগত সরকার তাতে সাড়া দেয়নি। ফলে দেশি বিদেশি চিকিৎসক দ্বারা গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবশেষে বিদেশি চিকিৎসার জন্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। 7 জানুয়ারি রাতে কাতার আমিরের পাঠানো রয়্যাল অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান ওনার সহধর্মিনী, ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 2023-এর অক্টোবরে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জন হপকিন্স মেডিকেল কলেজের 3 চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার লিভারের জটিলতা নিরসনে টিপস পদ্ধতিতে চিকিৎসা করেছিলেন। এবার সরাসরি সব ধরনের জটিলতার চিকিৎসার সুযোগ তৈরি হলো। টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। কাজে ওনার আরও যে ব্লক আছে সেটা আমাদের অ্যাড্রেস করার দরকার আছে। ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটা আমাদের অ্যাড্রেস করতে হবে। তারপরে ওনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা আছে। লিভার ট্রান্সপ্লান্টের ইস্যুটা হচ্ছে মনে রাখতে হবে, ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পরে, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। ডাক্তার জাহিদ জানিয়েছেন, খালেদা জিয়া দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী হেঁটে গেলেন, হুইল চেয়ারে আসলেন। মাত্র 2 বছরের ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স। এবং একটা মানুষকে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং সঠিক চিকিৎসা না দেওয়া কত দুর্বিষহ অবস্থা ঠেলে দিতে পারে তার উদাহরণ হচ্ছে বেগম খালেদা জিয়া।
তিনি জানান, প্রয়োজনের উপর নির্ভর করবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা। তবে সুস্থ থাকলে দেশে ফেরার আগে বিএনপি চেয়ারপারসন ওমরা পালন করবেন। চিকিৎসা শেষ হলে চলে আসবে, দ্রুততার সঙ্গে চলে আসবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানটি ঢাকায় এসেছে। সোমবার রাতে এয়ারবাস A319 মডেলের বিশেষ এই বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। দেশ জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এই বিশেষ বিমানটি। ঠিক কী আছে কাতার আমিরের পাঠানো বিশেষ এই বিমানটিতে, সেটাই জানার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন। বন্ধুপ্রথম রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তিদের ক্ষেত্রে কাতার আমিরের পক্ষ থেকে বিশেষ এই উড়োজাহাজটিতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাধারণত A319 জাহাজে বিজনেস ক্লাস ও ইকোনমি মিলিয়ে যাত্রী ধারণ ক্ষমতা 124 থেকে 156 জন। তবে ন্যারো ওয়াইড বডির বিমানটি ভিভিআইপিদের বহনের জন্য ভেতরে ডিজাইন করা হয়েছে আকর্ষণীয়ভাবে। এতে আছে 7 স্টার মানের বিলাসবহুল আরামদায়ক ডাবল সাইজ কেবিন, দৃষ্টিনন্দন ডাইনিং, সাথে বিজনেস ক্লাস মানের 12টি স্লিপার সিটস। বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী 16 জন, আর ককপিট সহ ক্রু থাকছেন 8 জন। বিশেষজ্ঞ টিম সহ থাকবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী শামেলা রহমান, উনি ওনার সাথে যাবেন। স্বল্প দূরত্বের বিমানটি প্রথমে যাত্রা বিরতি দেবে কাতারের দোহায়, পরে সেখান থেকে যাবে লন্ডন। বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করার কথা রয়েছে ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানের। এছাড়াও যাত্রাপথে বেগম জিয়াকে বহনকারী এই বিমানটি জরুরি প্রয়োজনে আশপাশের যে কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই কথা জানিয়েছেন মির্জা আব্বাস। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 ঘণ্টার বৈঠকে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক সূত্র আরও জানিয়েছে, অঙ্গ সহযোগী সংগঠন এবং দলের জেলা উপজেলা পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে এখানে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রাজপথে সক্রিয় থাকার পরামর্শ উঠে আসে এ সময়। এছাড়া বিগত স্বৈরাচার সরকারের আমলে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে আইনি লড়াই জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সকলের কাছে বার্তা হলো সকলে ঐক্যবদ্ধভাবে দলটা সঠিকভাবে পরিচালনা করা। এবার গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগের মামলা তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে গত 15 বছরে বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিরা বের হয়ে আসতে থাকেন রাষ্ট্রীয় বাহিনীর টর্চার সেল আয়নাঘর থেকে। শুধু বিরোধী মতের কারণে তাদের যে নির্যাতন সহ্য করতে হয়েছে তা আলোড়িত করে পুরো জাতিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হলে সেখানে আসতে থাকেন ভুক্তভোগী সহ নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। তারা সবাই গুম নির্যাতনের জন্য শেখ হাসিনা ও তার প্রশাসনকে দায়ী করেন। গুম তদন্ত কমিশনের অনুসন্ধানেও শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম উঠে আসে। বলা হয়, আয়না ঘরে আটক 758 জনের মধ্যে অধিকাংশ ফেরত এলেও এখনও নিখোঁজ 204 জন, যাদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলীও রয়েছেন। বিগত আমলের সেসব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সকল ঘটনা একটি মামলার অধীনে এনে ট্রাইব্যুনালে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে প্রসিকিউশন। সাথে আসামি করা হয় আরও 11 জনকে। প্রসিকিউশন বলেন, বেশিরভাগ গুম হয়েছে রাজনৈতিক বিরোধের জেরে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ন্যায় বিচারে প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুম হওয়া পরিবারের সদস্যরা। আমরা সামনের যেই দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। তার নিজের বাচ্চা 6 মাসের এবং 3 বছরের বাচ্চার সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। কোশ্চেনটা হচ্ছে তারপর থেকে আমরা কোনোভাবেই তার কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার আছেন। বাকিদের দ্রুত সময়ের মধ্যে ধরতে ও আগামী 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তবে তলবে হাজির না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে তাদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তথ্য উঠে আসে। এসব অনিয়মের সাথে নাম এসেছে শেখ হাসিনার ছেলে জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপেরও। বিগত আওয়ামী লীগ সরকারের 8 অগ্রাধিকার প্রকল্পে 21,000 কোটি টাকা ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে প্রায় 60,000 কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, অনিয়ম দুর্নীতি, অর্থ লুটপাটের অভিযোগে অনুসন্ধান ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন অভিযুক্তরা। যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর নামে 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের 27টি ব্যাংক হিসাবে মিলেছে প্রায় 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। এসব অভিযোগে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ছাগলকান্ডের আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান সহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন, টেন্ডারবাজি আর ঘুষ বাণিজ্যের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল অদুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে 3 ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সরকারি দপ্তর সহ 2 শতাধিক বেসরকারি স্থানে আইন বহির্ভূত অভিযান পরিচালনা করত জরিমানা ধার্য ও আদায়, চাঁদাবাজি, জোরপূর্বক মীমাংসার নামে অনৈতিক সুবিধা গ্রহণ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আওয়ামী খুনিদের বিচার সহ জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির জন্য 7 দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় এই দাবিতে রাজধানীর বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনে থেকে কারওয়ান বাজার এলাকা পর্যন্ত লিফলেট বিতরণ করে সংগঠনগুলো। একই দাবিতে মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে পালন করা হবে লিফলেট বিতরণ কর্মসূচি। অগ্নিগর্ভ জুলাই, ফ্যাসিবাদী জাঁতাকল থেকে মুক্তি আর কল্যাণমূলক রাষ্ট্রের দাবিতে ছাত্র জনতার আন্দোলন। সে আন্দোলনে বিজয় হয়েছে ছাত্র জনতার, কিন্তু এখনও বৈষম্যহীন বাংলাদেশের পথে অগ্রগতি সন্তোষজনক নয়। জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন, জুলাই আন্দোলনের সুফল প্রান্তিক পর্যন্ত পৌঁছে দিতে এবারে 7 দফা দাবি দিয়েছে আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, যেগুলোর অন্তর্ভুক্তি দাবি করেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে। জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির সঙ্গে আছে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ করা, আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার নিশ্চিত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এসব দাবিতে রাতে বাংলা মোটর থেকে লিফলেট বিতরণ করে 2 সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে প্রান্তিক মানুষের মতামত গুরুত্বপূর্ণ, আর এজন্যই এমন কর্মসূচি। সারা দেশের সমস্ত জেলায়, উপজেলায়, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের এই লিফলেট আমরা পৌঁছে দিতে চাই। একই সাথে
একজন গ্রামের মানুষের অভ্যুত্থানের বিষয়ে চাওয়া কি, ঘোষণাপত্রের বিষয়ে চাওয়া কি, সে প্রত্যেকটা চাওয়া আমরা শুনতে চাই এবং সেই চাওয়াগুলোকে যেন সরকার অভ্যুত্থানের ঘোষণাপত্রে মূল্যায়ন করেন সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সংগঠনের নেতারা বলেন, শুধুমাত্র একটি সরকারকে ক্ষমতা থেকে সরানোই জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল না। তাই সংসদ নির্বাচনের আগে গণপরিষদের নির্বাচন চান নেতারা। অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যাদের প্রধানতম দায়িত্ব থাকবে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং একই সাথে তারা গণপরিষদের সদস্য থেকেই আইনসভার সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। অতএব সামগ্রিকভাবে শুধুমাত্র আইনসভার নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন এবং আইনসভার কার্যাবলী সম্পন্ন করবার উদ্যোগ এই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে তাতে স্পষ্টভাবে থাকতে হবে। এ সময় সাধারণ মানুষের কাছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্পর্কেও জানতে চান নেতাকর্মীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে, সরাসরি দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগে একথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনে জন আকাঙ্ক্ষার অন্তর্ভুক্তির লক্ষ্যে ঘোষণাপত্র সপ্তাহ কর্মসূচির মাধ্যমে গণসংযোগ ও সমাবেশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে এই ছাত্র সমাবেশ যোগ দেন বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিকেলে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়করা, যাদের উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন ফরিদপুরবাসী। শুরুতে বক্তব্য রাখেন ওই জেলার ছাত্র আন্দোলনের নেতারা। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার রক্তে অর্জিত এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে প্রবীণ রাজনীতিবিদদের তরুণ প্রজন্মের এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। সমাবেশে আগত ফরিদপুরের শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া আমূল সংস্কারের মাধ্যমে কবর রচিত হবে ফ্যাসিবাদী ব্যবস্থার। আমরা আসলে নতুন সংবিধান চাই, যে সংবিধান আমাদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র থাকবে এবং ভারত মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশে যাতে আর বিগত দিনের মতো তার ফ্যাসিবাদ কোনো সরকার বা ব্যবস্থা কায়েম না হইতে পারে। আন্দোলন করে বাংলাদেশের এই সিচুয়েশনে আনছি, আমরা চাই যে আমাদের যেন আর রক্ত না দেওয়া লাগে। বাংলাদেশ যেহেতু সংস্কার করার কার্যক্রম চলতেছে, তো সেই সংস্কার করার কার্যক্রমে যেন কোনো ধরনের দুর্নীতি না হোক কোথাও। হাজারো মানুষের রক্তের বিনিময়ে, ছাত্রদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, নতুন করে আমরা বাংলাদেশটা সাজাইতে চাই। শেখ হাসিনাকে তাড়াইছি, তার জন্য স্বৈরাচার দূর হয়েছে, আসলে স্বৈরাচার দূর হয় নাই। আমাদের ভিতরেও এখনো দুর্নীতি আছে, স্বৈরাচার আছে, এদের পতন চাই। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোন ক্যাম্পাসে কোন ছাত্র সংগঠন এককভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। একটা অন্যায় যখন করা হয়েছে পূর্বে, সেই অন্যায়ের কখনোই কোনো জবাবদিহিতা ছিল না, কার কাছে গিয়ে বলবে। দেশের অন্যান্য বিভাগ ও জেলায় এই কর্মসূচি চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের প্রতি 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ফরিদপুর।
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা তাদের 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সময় প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগ আনতে বেবজাকে নির্দেশনা দিয়েছেন। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠনের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, এই তৎপরতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে। ডক্টর ইউনূস বেবজায় সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনা অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছেন। বলেছেন, গ্যাস অনুসন্ধান এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানিয়েছেন যে জুলাই আগস্টের অভ্যুত্থান এবং পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। দুর্নীতি নিয়ে ব্যাপক চাপের মুখে অবশেষে তদন্তের সম্মতি দিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সোমবার এই তথ্য জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। তদন্ত করবে মন্ত্রী আমলাদের দুর্নীতি এবং আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা সরকারের নৈতিক ইস্যু বিষয়ক উপদেষ্টাদের একটি স্বাধীন দল। সোমবারই এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, সময় উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন টিউলিপ। কেইর স্টারমার আরও বলেছেন, টিউলিপ এবং তদন্ত প্রক্রিয়ার উপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে। 2004 সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নেন টিউলিপ সিদ্দিক। তবে 2 বছর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ। এমনকি এই নিয়ে রিপোর্ট করলে সাংবাদিকদের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এসব নতুন করে সামনে আসায় তার উপর বাড়ছে রাজনৈতিক চাপ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে। এর অধীনে শহীদ পরিবার এবং আহতদের আজীবন সহায়তা এবং পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। রেল মন্ত্রণালয়ে 3 উপদেষ্টার সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন যে 826 শহীদ পরিবার এবং 11,000 আহত এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে। 31 জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তথ্য উপদেষ্টা আরও জানিয়েছেন যে শহীদ পরিবার এবং আহতদের জন্য 637 কোটি 80 লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে 232 কোটি 60 লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা দেওয়া হবে জুনের মধ্যে। শহীদ পরিবার আগের ঘোষণা অনুযায়ী 30 লাখ টাকা পাবে। এর মধ্যে 10 লাখ টাকা এফটিআর। আহতদের সর্বোচ্চ 5 লাখ টাকা দেওয়া হবে। প্রতি মাসে শহীদ পরিবার এবং আহতরা মাসিক ভাতা পাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে। এটি প্রক্রিয়াধীন আছে। 30 লক্ষ টাকা প্রত্যেকটা শহীদ পরিবার এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য। শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনায় গ্রেফতার 2 জনকে জামিন দিয়েছেন আদালত। 2 জনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এই আদেশটি দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বাদীপক্ষের আইনজীবীরা বিরোধিতা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, হামলার ঘটনা পরিকল্পিত। সোমবার ভোর 4টায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে এসকে আবির আহমেদ ওরফে শরীফ এবং মোহাম্মদ কোরবান শেখ হিল্লোলকে গ্রেফতার করে পুলিশ। যে রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই ঠিক করুক তারা এখন রাজনীতি করার অধিকার রাখেন কিনা, একথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় মিরপুরে সুধী সমাবেশে তিনি আরও বলেছেন, ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ নির্বিচারে বহু মানুষ হত্যা করেছে। বেপরোয়া ভাবের কারণেই তাদের বিদায় সম্মানজনক হয়নি। রাজধানীর মিরপুরে মণিপুর স্কুলে সুধী সমাবেশ আয়োজন করে জামায়াতের মিরপুর পূর্ব থানা শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর বহুবার ক্ষমতার পালাবদল হলেও মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি। জামায়াতের আমির বলেন, ক্ষমতা ধরে রাখতে বহু মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। এই বেপরোয়া মনোভাব থাকায় তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার প্রসঙ্গেও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বেপরোয়া ভাব তাদের মধ্যে ছিল, যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। রাজনীতিতে এরকম
অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে। তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। জামাত আমির বলেন, বৈষম্য রোধেই জীবন দিয়েছে ছাত্র জনতা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষকে বিবেক কাজে লাগাতে হবে। বলেন, যারা দুর্নীতি করে না তাদের হাতেই দেশ নিরাপদ। আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। যেভাবে তারা বন্দুক আর মুগুর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, এই যুব সমাজ যতদিন বেঁচে আছে তারা এই উপকর্মকে ভুলবে না। যারা দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে, নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না, এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে, অন্য কারো হাতে নয়। দোষ ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা গণমাধ্যমের দায়িত্ব। পরে বেকার জনশক্তির মাঝে রিকশা, সেলাই মেশিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন ডক্টর শফিকুর রহমান। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সরকার পরিবর্তনের পর বাদ পড়া ৩২১ জন শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর কি চাকরি ফেরত পাবেন? যদিও পুনর্বহালের দাবিতে আন্দোলনরত এসআইদের দাবি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এজন্য সংশ্লিষ্ট ব্যাচের পাসিং আউট পেছানো হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনরত এসআইদের প্রতিনিধিরা। এ নিয়ে স্বরাষ্ট্র সচিব অবশ্য কোনো কথা বলেননি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আলাদা একটি অনুষ্ঠানে বলেছেন যে শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে চাকরিতে পুনর্বহালের দাবি বিবেচনা করে হবে না। সরকারের পতনের পর পুলিশের 40তম ব্যাচের ৩২১ জন শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর বা এসআইকে বাদ দেয়া হয় 4 ধাপে। তবে শৃঙ্খলা ভঙ্গের যেসব অভিযোগে তাদের বাদ দেয়া হয়েছে একে ভিত্তিহীন বলছেন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত এসআইরা। এ নিয়ে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। খোড়া অজুহাত দেখায় যে আমরা হইচই করেছি মাঠে, এই হইচই অজুহাত দিয়ে আমাদেরকে 14 মাস ট্রেনিং করার পরে শেষ সময় এসে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। আমার পূবালী ব্যাংকে একটা চাকরি হয়, সেই চাকরি তো আমাকে জয়েন করতে দেওয়া হয় না। তো আমার এখন মানে ওই চাকরিটাও গেল, সাব ইন্সপেক্টর চাকরি গেল, প্রাইমারিটা তো আগেই গেল, আমার এখন যাওয়ার কোনো ওয়ে নাই। হতদরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো মানে আনফেয়ারের কোনো কাজই ছিল না। আমাদের ৩২১ জনকে আসলে একটা ঠুনকো অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে চলমান প্রশিক্ষণ থেকে। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে পুনর্বহাল করতে হবে চলমান প্রশিক্ষণে যোগদানের মাধ্যমে। আন্দোলনরত এসআইদের 3 সদস্যের প্রতিনিধি দল চাকরি পুনর্বহালের দাবি নিয়ে দেখা করেন স্বরাষ্ট্র সচিবের সাথে। দাবি পুনর্বিবেচনায় সচিবের আশ্বাসে 12 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন তারা। এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলছেন, আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। এবং স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ 20 তারিখে নতুন পাসিং আউটের ডেট সম্ভাব্য শুনতে পাচ্ছি। ওই পাসিং ডেট একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে। দাবি পুনর্বিবেচনা নিয়ে অবশ্য কোনো কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র সচিব। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পুনর্বহালের দাবি নিয়ে কথা বলেন। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল। ডিবি কার্যালয় পরিদর্শন শেষে এসআইদের দাবি নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো স্কলার্স ইন্টারন্যাশনাল তহফিজ একাডেমির। একই সাথে ক্লাস ওপেনিং এবং সবক প্রদান অনুষ্ঠানও হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ আশা করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলা হবে যারা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম বলেছেন যে দুনিয়া এবং আখিরাতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করবে স্কলার ইন্টারন্যাশনাল তহফিজ একাডেমি।
রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে যাত্রা শুরু হলো স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির। প্রতিষ্ঠানটির লক্ষ্য কোরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আন্তর্জাতিকভাবে উপযুক্ত করে গড়ে তোলা। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অ্যাসেট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক আলোচক ও স্কলার শায়েখ আহমদুল্লাহ। শিশু হাফেজদের তিনি সবক প্রদান করেন। দেশ থেকে দুর্নীতি, অপশাসন দূর করতে শিশুদের ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করার তাগিদ দেন তিনি। শিক্ষার উদ্দেশ্য হবে ভালো মানুষ হবে, মুসলমান হবে, মুত্তাকি হবে, সৎ হবে, নিষ্ঠাবান হবে। আমরা যদি আমাদের প্রিয় স্বদেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে চাই এবং স্বপ্নের জায়গা আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এদেশের আগামীর এই যে সমস্ত কর্ণধাররা বাংলাদেশের, সেই কোমলমতি শিশুদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলাটাকে আমাদের প্রধান লক্ষ্য থাকতে হবে। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন এই প্রতিষ্ঠান ইসলামী শিক্ষার আলোকে আদর্শ নাগরিক গড়ে তুলবে। আমাদের জন্য কি নিয়ামত পাঠিয়েছেন আমরা জানি না, আমাদের পড়ি কিন্তু আমরা জানি না। সেটা যাতে জানতে পারি তার ব্যবস্থা করার জন্য আমরা আরবি ভাষায় একজন সুপণ্ডিত জোগাড় করবো, যাতে আমাদের সন্তানরা আরবি ভাষা শিখতে পারে। এই তিনটি বিষয়কে সামনে নিয়ে আমরা প্রতিষ্ঠানটা শুরু করছি। স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমিতে কোরআন হিফজের পাশাপাশি সুযোগ থাকছে ইংরেজি শিক্ষারও, যা শিশুদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দিতে সহায়ক হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিকরা 31 জানুয়ারির মধ্যে নবায়ন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা আরও বলেছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন এখনই তুলে নেওয়া যাচ্ছে না। জানিয়েছেন, চলতি বছরের সকলের জন্য ই পাসপোর্টের চেষ্টা করছে সরকার। বাংলাদেশের নানা সেক্টরে বিদেশিরা কাজ করেন, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের সংখ্যা কত তা নিয়ে আছে ধোঁয়াশা। সরকার বারবার ভিসা নবায়নের তাগিদ দিয়ে আসছে। এবার বিদেশিদের সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শনে গিয়ে জানালেন, সময়সীমার পর কঠোর ব্যবস্থা নেবে সরকার। 31 জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তো তা না হলে 31 পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিই। পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তির বিষয়টি এ সময় তুলে ধরেন সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্ট করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিশ কমিশন কাজ করছে বলে জানান তিনি। শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায়, তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। এমআরপি আর থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার সবার জন্য ই পাসপোর্ট করে যেতে চায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিকেলে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। উপাচার্য এ সময় আরও বলেছেন যে সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। সামনের দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ। ফাইনালে তারা 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে। গেল বছরের 6 নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট 82টি বিভাগ। এই দেশটি এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে পারস্পরিক সহযোগিতা বজিয়ে রাখা, ঐক্য বজিয়ে রাখা খুবই দরকার। এবং এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এগুলি জাতি হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করে। রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা প্রবীণ মিত্রকে। বাদ জোহর, এফটিসি এবং তেজগাঁওয়ে 2 দফা জানাজা হয় নবাব খ্যাত এই অভিনেতার। তাকে শেষ বিদায় জানাতে এফটিসিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। প্রবীণ গুণী এই অভিনেতার বিদায়ে ছিল শোকাবহ পরিবেশ।
চিরচেনা পরিবেশ, কিন্তু তফাৎ অনেক। একসময় যেখানে আসলে উচ্ছ্বাস আনন্দে ভরে উঠত পুরো এলাকা, আজ সেখানে কেবলই শোকের ছায়া। নবাবখ্যাত কিংবদন্তি প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতেই এফডিসিতে শোকাচ্ছন্ন চারপাশ। গুণী এই অভিনেতার কথা স্মরণ করেন সহকর্মীরা। দাদার এই জানাজার মধ্যে প্রচুর লোক হয়েছে, যারা এসেছে তাদেরকে বলবো যে তারা যেন আরো মনে প্রাণে, এবং যারা আসতে পারেন নাই তারাও যেন ঘরে থেকে তারা যেন দোয়া করে। উনি গুণীদের গুণী, উনি একটা ইউনিভার্সিটি ছিলেন, মানে ওনার ব্যক্তিত্ব, ওনার কথা বলার স্টাইল, ওনার ধৈর্যশীলতা, ওনার সামাজিকতা, তারপরে ওনার ধীর স্থির এবং ন্যাশনাল হকি টিমের প্লেয়ার ছিলেন। বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে রাখেন হাসান ইমাম। তবে 4 যুগ ধরে অভিনয় করা এই শিল্পী প্রবীর মিত্র নামেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তার শেষ বিদায়ে শোকাহত স্বজনসহ সবাই। অবশ্যই কষ্টের, কিন্তু এর চেয়ে আরও অনেক অনেক বেশি গর্বের যে আমার বাবা আজকে নেই, কিন্তু তার কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন প্রচার হচ্ছে। সবাই বলতেছে যে একটা ভালো মানুষ ছিল, একজন ভালো অভিনেতা ছিল। কষ্টের চেয়ে আমার গর্বের জায়গাটা অনেক বড়। যে প্রবীর মিত্র ছিলেন একটা জনতার শিল্পী, চলচ্চিত্র শিল্পী, সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। প্রবীর মিত্র শিল্পী আর ভবিষ্যতে আসবে কিনা আমাদের খুব সন্দেহ আছে। জোহরের নামাজের পর জানাজা শেষে প্রবীর মিত্রের মরদেহ নেওয়া হয় বেসরকারি একটি টেলিভিশন ভবনে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। আর এর মধ্য দিয়েই শেষ হয় রঙিন নবাবের বর্ণিল জীবন অধ্যায়। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে সন্ত্রাস, চাঁদাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে সদরের জোরপুকুর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় চাঁদাবাজ, সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয় নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম। সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত দেশ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যশোরের বাঘারপাড়ায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা সাইটখালী মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। কৃষি নির্ভর দেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষক বাঁচলে দেশ বাঁচবে বার্তাটি সবার মাঝে পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন বক্তারা। সমাবেশে তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। এছাড়া কৃষকদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাগেরহাটের কচুয়ায় স্থানীয়দের পিটুনিতে একাধিক মামলার আসামি রাসেল শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। বিকেলে উপজেলার চন্দ্রপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানিয়েছেন যে প্রথমে চাঁদার টাকা আনতে যায় রাসেল এবং রাজীব। পরে সেখানে দাঁড়িয়ে থাকা এক নারীকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের গণপিটুনি দেয়। উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেলের নামে চুরি, ছিনতাই, ডাকাতি সহ 13টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ভোলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের 2 এএসআই। সোমবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বেরিবাঁধ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেফতার করতে গেলে তাদের স্বজনরা এএসআই নুরুল ইসলাম এবং আলমাসের উপর হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন কানাডার আলোচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি সরাসরি আমাদের সাথে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর ইউসুফ রনি। বেশ কিছুদিন ধরেই তো দলের ভেতর এবং বাইরে চাপে ছিলেন ট্রুডো। সেটি কি আসলে পদত্যাগের কারণ কিনা একটু জানতে চাই, এবং তার স্থলাভিষিক্ত কে হতে পারেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে কিনা?
স্মৃতি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন ধরেই একটা কথা চলছিল যে কানাডার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন জাস্টিন ট্রুডো, এবং এটা বেশ কয়েকটা কারণ, এখানে আমরা যেটা এখানে কয়েকটা কারণ পেয়েছি। এর মধ্যে এখন অ্যাকচুয়ালি মানে কানাডিয়ানরা জাস্টিন ট্রুডোর উপর ভরসা রাখতে পারছেন না। কয়েকটা কারণ হচ্ছে যে 2021 সালের যে জাতীয় নির্বাচন কানাডাতে হয়, সেখানে সংখ্যালঘু সরকার গঠন করে জাস্টিন ট্রুডো, এবং সেই সরকার গঠনের পর থেকেই মানে যে অপোজিশন পার্টি আছে, কনজারভেটিভ পার্টি, তাদের থেকে 20% কম তাদের যে পোলিং এর মধ্যে তাদের একটা জনপ্রিয়তা ছিল। এবং সেই সাথে যে রিসেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে এবার আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেই প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি ছিল, যে মেক্সিকো, কানাডা এবং চীনের উপর তাদের একটি আয়কর, তাদের যেটা কর দিচ্ছে, করের মাত্রা তারা বাড়িয়ে দিবে। এবং যখন কানাডা এটা নিয়ে যখন কানাডা আমেরিকার সাথে যখন বাকবিতণ্ডা করলো, তখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে কানাডা আমেরিকার 52তম অঙ্গরাজ্য হওয়া উচিত একটা দেশ হওয়া ছাড়া। তো এই কথাটাতে, ট্রাম্পের এই কথা মন্তব্যতে সাধারণ ক্যানাডিয়ান যারা, তারা খুব খুশি হননি, এবং তারা মনে করছিলেন যে জাস্টিন ট্রুডোর দুর্বল নেতৃত্বের কারণেই এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করতে পেরেছেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গত কিছুদিন আগে কানাডার যে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, উনিও কিন্তু এই ট্রাম্প সংক্রান্ত ব্যাপারে কিন্তু জাস্টিন ট্রুডোর সাথে এক সময় তার মতপার্থক্যের কারণে তিনিও কিন্তু পদত্যাগ করেন। অনেক ধন্যবাদ রনি আপনাকে। দেশে বৈধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে নানা দুর্ভোগ এবং ভোগান্তির শিকার হচ্ছেন কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা। ভুক্তভোগীদের অভিযোগ, বৈধ পথে টাকা পাঠাতে চাইলেও মেলে না কোনো ব্যাংক স্টেটমেন্ট বা রেমিটেন্স সার্টিফিকেট। খুব দ্রুত এই সংকট সমাধানের ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান কুয়েত প্রবাসীদের। সহকর্মী হেফজু মিয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবাস থেকে বৈধ পথে দেশে টাকা পাঠালেও বেশিরভাগ সময়ই ব্যাংক থেকে মেলে না বৈধ কোনো সনদ। বারবার অনুরোধের পরও নানা রকম অজুহাত দেয় কর্তৃপক্ষ। প্রবাসীরা দেশে কোনো সম্পদ গড়ার উদ্যোগ নিলে দেখাতে হয় ব্যাংক স্টেটমেন্ট ও রেমিটেন্স সার্টিফিকেট। তবে ব্যাংক কর্তৃপক্ষের নানা গাফিলতির কারণে বেশিরভাগ সময়ই এসব প্রয়োজনীয় নথি সংগ্রহে ব্যর্থ হয় প্রবাসীরা। পরিণামে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় তাদের। এই যে ব্যাংকে যে টাকাগুলো পাঠাচ্ছি, আমরা যদি ব্যাংকে কোনো ডকুমেন্টস চাচ্ছি, আমাদের যে বৈধ পথের যে ডকুমেন্টসটা টাকাটার, এটা ব্যাংকগুলো দিচ্ছে না। এগুলো তো আমাদের ব্যাংকগুলোর কাছে আমাদের কাম্য না। আমাদের রেমিটেন্স সার্টিফিকেটও নাই, ব্যাংকের থেকে তো উঠাতেও পারি না। আর বলছে আমি টাকা পাঠাইছি এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা কোন দিক থেকে আসছে। এখানে আমাদের একটা সুন্দর একটা ব্যবস্থা করে দেবেন আশা করি। দ্রুত এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে অনুরোধ প্রবাসীদের। আমি যে এখান থেকে টাকাগুলো পাঠাইছি, ওইটার এই 30 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে। তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয়নি। আমি তো মনে করেন 4-5 বছরের ডকুমেন্ট এটা মানে এইভাবে আমি রাখছিলাম। আমি তো জানি না যে ইনকাম ট্যাক্সের সময় এগুলো লাগবে, কিন্তু এটা তো আমি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাইছি, বাংলাদেশ ওই ব্যাংক তো এই ডকুমেন্টটা আমার দেওয়া দরকার ছিল, কিন্তু আমি ওইখান থেকে সহযোগিতা আমরা পাইনি। রেমিটেন্স সার্টিফিকেটের এ জটিলতায় বৈধ প্রক্রিয়ায় টাকা পাঠাতে অনাগ্রহী হয়ে পড়েছেন প্রবাসীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মালয়েশিয়ায় শুরু হয়েছে প্রবাসীদের কনসুলার সেবা প্রদান কর্মসূচি। রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মালয়েশিয়ার জোহর, ইপোহ, পেনাং সহ বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে এই কার্যক্রমটি। এরই মাঝে চলছে পাসপোর্ট আবেদন গ্রহণ, ডেলিভারি সার্ভিস এবং দূতাবাসে বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে অনলাইন আবেদন। কর্মসূচির আওতায় নিবন্ধন করছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের কনসুলার সেবা নিতে একই সাথে ডাকযোগে এবং অনলাইনে আবেদন না করে যে কোনো একটি উপায় অবলম্বন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাসপোর্টে তথ্য সংশোধনী, দেশত্যাগের ক্ষেত্রে প্রত্যয়নপত্র ইস্যু, শিক্ষা সনদ সত্যায়ন সহ প্রয়োজনীয় কনসুলার সেবা প্রদান করবে দূতাবাস। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে ভারত সরকারের সহযোগিতা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বলেছেন, এই হত্যাযোগ্য কোনো বিদ্রোহ ছিল না, বরং ষড়যন্ত্র ছিল বিডিআর, সেনাবাহিনী তথা রাষ্ট্রকে দুর্বল করার। এই মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরা তদন্ত কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা হয় গত বছরের 24 ডিসেম্বর। সেই কমিশনের সাথে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময়। আয়োজক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন রাওয়া। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান। যেভাবেই সহযোগিতার প্রয়োজন হবে আমাদেরকে বলবেন এবং আমরা এগিয়ে আসব। এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। বিডিআরের সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয়। শহীদ সেনা সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়ারও দাবি ওঠে সভায়। এ সময় শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানের মেয়ে ফাবলিহা বুশরা বলেন, বাবার কাছের সহকর্মীদের কেউ কেউ বিচারের দলিল সরিয়ে ফেলেছে। আমরা এমন অনেকে আছে যাদের সাথে আমরা বড় হয়েছি, আমরা পরে জেনেছি যে তাদের বাবারা, যাদেরকে আমরা আঙ্কেল ডাকতাম, যাদের বাসায় আমরা বার্থডে পার্টিতে খেতে যাইতাম, তারা আমাদের বাবাদের বিচারের দলিলগুলো সরিয়ে ফেলেছে। আমার হাজবেন্ডের ডেড বডিটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয় নাই। আমার কাছে 3টা ডেথ সার্টিফিকেট রয়েছে। প্রাণে বেঁচে যাওয়া সেনা সদস্যদের দাবি, অন্তর্বর্তী সরকারও হত্যাকাণ্ডের বিচারে যথেষ্ট আন্তরিক নয়। এই গভর্নমেন্টেরও সক্ষমতা বা আন্তরিকতার অভাব আছে। যারা সার্ভাইভ অফিসার ছিলেন, সত্যিকারভাবে সার্ভাইভ অফিসার, তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন গাজী উপাধি দেওয়া হয়। যা আমাদের একটি ছোট্ট কুঠিরের মধ্যে তারা রেখেছিল, যেখানে 2 দিন ধরে তারা পানি খাবার কিছু দেয়নি। আমাদের কিন্তু এই কমিশনের উপর কনফিডেন্স রাখতে হবে, 100% কনফিডেন্স রাখতে হবে। কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সভাপতি বলেন, বিডিআর হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। It was not a mutiny. It was a conspiracy killing the officers. এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। বলেন, তদন্তের বাহিরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদেও ভারতকে অনুরোধ করা হবে। যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। 2 মাসের মধ্যে অভ্যন্তরীণ সব কাজ করে এরপর প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করবে কমিশন। সভাপতির অঙ্গীকার, এমন দৃষ্টান্ত রেখে যেতে চান যাতে আর কখনো 25 ফেব্রুয়ারির মতো ঘটনা না ঘটে। রাওয়ার সম্মানিত চেয়ারম্যান আমার অতীব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।